ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমরা গ্যাস ল নিয়ে কিন্তু আমরা পড়েছিলাম। তো গ্যাস ল নিয়ে আমরা কী কী পড়েছিলাম সেটা একটু আমরা জিস্ট করে দেখে নিই, এবং তার সঙ্গে সঙ্গে আজকে নিউমেরিক্যাল কিছু ছোটো ছোটো নিউমেরিক্যাল সোজা সোজা নিউমেরিক্যাল আজকে করে নেব। দেখো, এর আগে আমরা যেটা বয়েলের সূত্র করেছিলাম, বয়েলের সূত্র, সেই বয়েলের সূত্রে আমরা মূল জিনিসটা কী করেছিলাম, সূত্রটা কী কী করেছিলাম। এই সূত্রটা হচ্ছে প্রেশার ভলিউম রিলেশনশিপ, অর্থাৎ এটাতে আমরা করেছিলাম ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। এটাতে আমরা করেছিলাম ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। অর্থাৎ প্রেশার যদি বাড়াও তাহলে ভলিউম কমবে, ভলিউম যদি আর প্রেশার যদি বাড়াও তাহলে ভলিউম কমবে, আর প্রেশার যদি কমাও তাহলে ভলিউম কিন্তু বাড়বে। এবং এটা করা হয়েছিল নির্দিষ্ট টেম্পারেচারে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ এখানে নির্দিষ্ট টেম্পারেচারটা নির্দিষ্ট এবং ভরটা নির্দিষ্ট। এবং এটা থেকে যে ফর্মুলা বেরিয়ে এসেছিল, যে ফর্মুলাটা কী ছিল, ফর্মুলাটা ছিল পিভি ইজ ইকুয়াল টু কে, বা এটা থেকে আমরা ফর্মুলা করেছিলাম P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এবং এখানে পিভি ইজ ইকুয়াল টু K1 দিয়েছিলাম। কেও ব্যবহার করা যেতে পারে, অসুবিধে কিছু নেই। আমি চারটে গ্যাস লয়ের চারটে ধ্রুবককে ব্যবহার করার জন্য আমি আগের এপিসোডে K1 K2 K3 K4 এগুলো দিয়েছিলাম। তো P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই হচ্ছে বয়েলের সূত্রের ফর্মুলা। তো এই অঙ্কগুলো তোমরা মাধ্যমিকে ক্লাস 10এই করেছো। তো আমি এখানে একটা অঙ্ক এখান থেকে এখানে একটা দুটো অঙ্ক আমি দেখি। দেখো, বলেছে একটা অঙ্ক প্রথমে বলেছে এই ফর্মুলাটা থেকে কিন্তু আমাদের অঙ্কটা হবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। বলেছে নির্দিষ্ট উষ্ণতায় একটি বেলুনে, নির্দিষ্ট উষ্ণতায় বলেছে নির্দিষ্ট উষ্ণতায় একটি বেলুনে 90 সেমি এইচজি চাপে, নির্দিষ্ট উষ্ণতায় একটি বেলুনে 90 সেমি এইচজি পারস্তম্ভ এইচজি চাপে 1.2 লিটার বায়ু ভরা আছে, 1.2 লিটার বায়ু ভরা আছে। তো তোমাকে প্রশ্ন করছে যে এটাই, যে যদি উষ্ণতা স্থির রেখে যদি টেম্পারেচার স্থির রেখে বায়ুর চাপ 70 সেমি এইচজি করা হয়, 70 সেমি এইচজি পারস্তম্ভ এইচজি করা হয়, তবে 70 সেমি এইচজি করা হয়, তবে ওই বায়ুর আয়তন কত, ওই বায়ুর আয়তন কত হবে, এই প্রশ্ন তোমাদের করেছে, কত হবে। দেখো এইটাতে, দেখো এইটা কিন্তু P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ফর্মুলারই হবে। এখানে দেখো কি বলেছে, 90 সেমি পারস্তম্ভের চাপ, অর্থাৎ P1টা বলেছে 90 সেমি পারস্তম্ভের চাপ। তো এইটাকে দেখো, 90 সেমি পারস্তম্ভের চাপটাকে আমাদের কিন্তু 90 সেমি পারস্তম্ভের চাপটা P1 এটা দিয়েছে, 90 সেমি পারস্তম্ভের চাপ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, V1টা কত দিয়েছে, দেখো V1টা দিয়েছে 1.2 লিটার, V1 ইজ ইকুয়াল টু 1.2 লিটার, ঠিক আছে। এবার দেখো কি দিয়েছে, যে টেম্পারেচার স্থির, এই জায়গাটাই তোমাকে দেখতে হবে যে টেম্পারেচার স্থির থাকলে আমরা কিন্তু বয়েলের সূত্রটি প্রয়োগ করব। টেম্পারেচার স্থির রেখে বায়ুর চাপ 70 সেমি এইচজি করা হবে, অর্থাৎ P2 ইজ ইকুয়াল টু 70 সেমি এইচজি পারস্তম্ভের চাপ। তাহলে V2 কত হবে, একদম সিম্পল ফর্মুলা, জাস্ট এটাতে বসাবো, অঙ্ক হয়ে যাবে। P1 V1, আমি P1 V1 মানে কি 90 ইন্টু 1.2 করছি, আর P2 V2 হচ্ছে 70, আর V2 হচ্ছে এখানে রাখছি, V2 মানটা বার করতে হবে। তাহলে V2 ইজ ইকুয়াল টু কত, V2 ইজ ইকুয়াল টু 90 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 70, এবং এখান থেকে তোমার মানটা আসবে 1.54 লিটার। এটাই তোমার উত্তর আসবে 1.54 লিটার। তো এই হচ্ছে এটা, এই সব অঙ্ক তোমরা কিন্তু ক্লাস 10এই করেছো। উচ্চ মাধ্যমিক স্তরে এই অঙ্ক আসার সম্ভাবনা কম, তবু তোমরা একটা প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো, যেটা আমরা সূত্র করেছিলাম সেটা চার্লসের সূত্র। চার্লসের সূত্রে আমরা কি করেছিলাম, চার্লসের সূত্রে যে ফর্মুলাটা করেছিলাম চার্লসের সূত্রে, সেই ফর্মুলাটা কি, চার্লসের সূত্র, দেখো চার্লসের সূত্রে যে ফর্মুলাটা আমরা করেছিলাম সেই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। এটা আমরা করেছিলাম যখন প্রেসার ফিক্সড
এবং গ্যাসের ভর ফিক্সড, তখন হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। এবং অর্থাৎ গ্যাসের টেম্পারেচার যদি তুমি বৃদ্ধি করো তাহলে কিন্তু গ্যাসের আয়তনও বৃদ্ধি পাবে। এবং এখান থেকে কোন ফর্মুলা আছে, এখান থেকে ফর্মুলা যেটা হয়েছিল সেটা হচ্ছে V1/T1 ইজুকাল টু V2/T2, এই ফর্মুলা হয়েছিল। V1/T1 ইজুকাল টু V2/T2, এই ফর্মুলা তোমরা কপি করেছো জানো। তো এইখান থেকে একটা চার্লসের সূত্রে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করেছিলাম। তো চার্লসের সূত্রের একটা অঙ্ক, ছোট দেখে একটা অঙ্ক করো। দেখো বলছে এই ফর্মুলার অঙ্ক হবে, এই ফর্মুলার V1/T1 ইজুকাল টু V2/T2। দেখো বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে টি ডিগ্রি সেলসিয়াস করলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে টি ডিগ্রি সেলসিয়াস করলে গ্যাসের আয়তন 3 গুণ বৃদ্ধি পায়। 3 গুণ বৃদ্ধি পায়। তোমাকে জানতে চেয়েছে যে টি এর মান কত, এইটা জানতে চেয়েছে। তো দেখো একদম সিম্পল অঙ্ক, স্থির চাপে যখন বলেছে তখন চার্লসের সূত্র হবে। এবং চার্লসের সূত্রের মধ্যে কি কি দেয়া আছে দেখো, গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, মানে T1টা পরম উষ্ণতা 0 ডিগ্রি মানে কত, 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে এটা কিন্তু টিটা হচ্ছে পরম উষ্ণতা 273 কেলভিন। আচ্ছা, গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে নির্দিষ্ট ভরে টি ডিগ্রি সেলসিয়াস করলে গ্যাসের আয়তন 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে আমি এখানে ভলিউমটা আমি প্রথমে ধরে নিচ্ছি, ভলিউমটা V1 আছে, অর্থাৎ এই ইনিশিয়াল ভলিউমটা V1ই আমি ধরে নিচ্ছি। এবার তোমাকে বলছে টি ডিগ্রি সেলসিয়াসে করেছো, অর্থাৎ T2 হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে T2 কেলভিনই আমি ধরে নিচ্ছি, T2 কেলভিন, এটা 273 কেলভিন। এবং গ্যাসের আয়তন 3 গুণ বৃদ্ধি পায়। গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল V1, তাহলে এখানে যদি অন্তিম আয়তন আমরা করি যে 3V1, 3 গুণ বৃদ্ধি পেল, অর্থাৎ এইটা হচ্ছে V2 ইজুকাল টু 3V1, এবার তুমি ফর্মুলায় বসাও, তাহলে তুমি মান পেয়ে যাবে। V1/T1, এটা হচ্ছে V1/T1, T1 মানে 273 ইজ ইকুয়াল টু V2/T2, এটা হচ্ছে V2, 3V1/T2 কেলভিন যেমন ছিল T2 তেমনই থাকবে। এবার দেখো এই V1 কেটে যাবে, তাহলে T2 ইজ ইকুয়াল টু 273 ইন্টু 3, এবং যেটা আসবে সেটা কেলভিনে আসবে, এবং এখানে উত্তরটা আসবে 819 কেলভিন। T2 819 কেলভিন। দেখবে এটা তিনটে গুণ করে দেখবে 819 কেলভিন পাচ্ছ। তো এই টাইপের অঙ্ক, ছোট ছোট অঙ্ক আমাদের করতে হবে, তাহলেই হবে। তারপরে দেখো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে চার্লসের সূত্র করা হয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গেই-লুসাকের চাপের সূত্র। দেখো গেই-লুসাকের চাপের সূত্রতে আমরা কি করেছিলাম, গেই-লুসাকের চাপের সূত্র গেই-লুসাকের সূত্র, এটাতে আমরা কি করেছিলাম, যে এই যে টেম্পারেচার, প্রেসারটা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক। টেম্পারেচার বাড়লে কিন্তু প্রেসারও বাড়বে। এটা আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম, সেই গ্যাসের গাড়ির ভেতরের যে কাঁচের যে উদাহরণটা দিয়েছিলাম, সেটা যে প্রেসার যদি বাড়াও তাহলে কিন্তু টেম্পারেচারও কিন্তু বৃদ্ধি পাবে। এবং এক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, এক্ষেত্রে ফর্মুলা হবে P1/T1 ইজুকাল টু P2/T2। এবং এটা কিন্তু মাপা হবে কখন, যখন এখানে ফিক্সড ভলিউম হবে এবং ফিক্সড ভর হবে, তখন কিন্তু এই ফর্মুলাটা হবে P1/T1 ইজুকাল টু P2/T2। এই ফর্মুলাতে তোমরা অঙ্ক করতে পারো। তো এখান থেকে কি একটা অঙ্ক আছে দেখো, তো একটি লোহার সিলিন্ডারে, আমি একটা তোমাকে অঙ্কটা এখানে বইতে পুরো অঙ্কটা ঢুকছি না, একটি লোহার সিলিন্ডারে 250 kPa চাপ আছে, অর্থাৎ প্রাথমিক যে প্রেসারটা সেটা হচ্ছে 250 kPa, এটা হচ্ছে প্রাথমিক প্রেসারটা P1। একটি লোহার সিলিন্ডারে 250 pK চাপ আছে, আমি বুঝতে পারলে 300 কেলভিন উষ্ণতায়, 300 কেলভিন, এখানে প্রাথমিক টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন,
300 কেলভিন তাপমাত্রায় সেই হিলিয়াম গ্যাস আছে। একটি লোহার সিলিন্ডারে 250 kPa একটা প্রেশার, এটা PA ফর পাস্কাল, কিলো পাস্কাল চাপ আছে এবং টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, এবং সেই সিলিন্ডারটার মধ্যে কোন গ্যাস আছে? হিলিয়াম গ্যাস আছে। বলছে যে সিলিন্ডারটিকে 10⁶ PA-তে PA চাপ সহ্য করতে পারে, অর্থাৎ সিলিন্ডারটির P2-র মানটা আমি ধরছি 10⁶ এই চাপটা সহ্য করতে পারে সিলিন্ডারটি, এই পরিমাণ এই 10⁶ পাস্কাল চাপ সহ্য করতে পারে সিলিন্ডারটি। তাহলে যদি টেম্পারেচার যদি আমি বৃদ্ধি করি, টেম্পারেচার এই T2-র মানটা কত হবে, এবং তোমাকে জানতে চেয়েছে যে এই হঠাৎ উষ্ণতার বৃদ্ধিতে সিলিন্ডারটি ফেটে যাবে না গলে যাবে। প্রথমে বলেছে দেখো, একটা সিলিন্ডারের প্রেসার হচ্ছে 250 kPa, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, এবং সেই সিলিন্ডারটি 10⁶ পাস্কাল চাপ বহন করতে পারে। প্রশ্ন হচ্ছে সিলিন্ডারটি ফেটে যাবে না সিলিন্ডারটি হঠাৎ যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, এই টেম্পারেচার যদি হঠাৎ যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে সিলিন্ডারটি ফেটে যাবে না গলে যাবে। এখন লোহার গলনাঙ্ক দিয়ে দেওয়া আছে, লোহার গলনাঙ্ক এখানে দেওয়া আছে, লোহার গলনাঙ্ক তোমরা বইতে একটু দেখবে অঙ্কটা, লোহার গলনাঙ্ক এক্ষেত্রে দেওয়া আছে, লোহার গলনাঙ্ক দেওয়া আছে 1800 কেলভিন। এখন দেখো, যদি এই টেম্পারেচারটা যদি 1800 কেলভিনের থেকে নিচে আসে, তাহলে কিন্তু এই 1800 কেলভিনের নিচে আসলে এটা কিন্তু সিলিন্ডারটা গলে সিলিন্ডারটা কিন্তু ফেটে যাবে যদি 1800 কেলভিনের থেকে যদি নিচে আসে। আর যদি 1800 কেলভিনের থেকে এই T2 টেম্পারেচারটা যদি 1800 কেলভিনের থেকে বেশি আসে, তাহলে কিন্তু যেহেতু এই লোহার সিলিন্ডার, সেহেতু সিলিন্ডারটা কিন্তু গলে যাবে। এটাই কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখা যায় এখানে T2-র মানটা কি হবে দেখো, তাহলে দেখো T2-র মানটা এখানে আমি যদি T2-র মানটা যদি একসঙ্গে বার করি, T2 ইজ ইকুয়াল টু কি হবে, এখান থেকে বার করতে হবে T2 ইজ ইকুয়াল টু P2 ইন্টু T1 বাই P1, P2 ইন্টু T1 বাই P1, আর P2-র মানটা কত? P2-র মান হচ্ছে 10⁶ পাস্কাল, আর T1-এর মান কত? T1 হচ্ছে 300 কেলভিন, আর P1 হচ্ছে 250 কিলো পাস্কাল। 250 কেজি পাস্কাল বলেছে, মানে এখানে কি 250 ইন্টু 10⁻³ কেজি, মানে 10⁻³ 250 10⁻³ পাস্কাল দাঁড়িয়ে গেল। এইটা উপরটা 10⁻6 পাস্কাল ছিল, আর 250 কিলো পাস্কালটাকে আমি পাস্কালে পরিণত করলাম, 250 ইন্টু 10⁻³ পাস্কাল। এবং এটা থেকে তুমি টেম্পারেচার যেটা বার করবে, সেই টেম্পারেচার বার করে তোমার ভ্যালুটা যেটা আসবে, এটা আছে 1200 কেলভিন। দেখো 1200 কেলভিন টেম্পারেচারটা লোহার যে সিলিন্ডারটা যে গলনাঙ্ক 1800 কেলভিনের থেকে তুলনায় কম, 1800 কেলভিনের তুলনায় যদি কম টেম্পারেচার হয়, তাহলে তুমি হঠাৎ করে এই প্রেসারটা প্রয়োগ করলে তাহলে কিন্তু সিলিন্ডারটা ফেটে যাবে। আর যদি টেম্পারেচার যদি 1800 কেলভিনের তুলনায় যদি বেশি আসতো, তাহলে কিন্তু সিলিন্ডারটা গলে যেত। সুতরাং এই অঙ্কটা এরকমভাবেই সলভ করতে হবে। ভালো করে করবে, আরও একটা দুটো অঙ্ক আছে, সেগুলো ভালো করে করবে। আচ্ছা, এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রতে কি করেছিলাম দেখো, অ্যাভোগাড্রো সূত্রতে আমরা যেটা করেছিলাম সেটা তো তোমরা জানো, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। আচ্ছা, এখানে আমি এটা মুছে দিয়েছি, P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2, এই ফর্মুলা ছিল, ঠিক আছে। এবার দেখো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রতে আমরা কি করেছিলাম, অ্যাভোগাড্রো ল সূত্রতে কি করেছিলাম, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। এক্ষেত্রে আমরা কি করেছিলাম, V প্রপোর্শনাল টু N, এটা করেছিলাম। V প্রপোর্শনাল টু N যখন প্রেসার স্থির এবং টেম্পারেচার স্থির, তখন কিন্তু এই সম্পর্কটা দাঁড়াবে। এবং এই সম্পর্কটাতে আমি কি করেছিলাম, এই সম্পর্কটাতে করেছিলাম V1 বাই N1 ইজ ইকুয়াল টু V2 বাই N2, বা এরকমও করেছিলাম V1 বাই V2 ইজ ইকুয়াল টু N1 বাই N2। এই ফর্মুলা কিন্তু আমরা নোট করেছিলাম। তো এই ফর্মুলা দিয়েও অঙ্ক হতে পারে, সিম্পল অঙ্ক। দেখো একটা অঙ্ক বলি, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, একটা অঙ্ক বলছে দেখো, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় বলছে একটা অঙ্ক, যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন, 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন হচ্ছে 61.6 লিটার, এটা বলেছে। এবার বলেছে চাপ ও উষ্ণতা স্থির রেখে, অর্থাৎ প্রেসারটা স্থির
এবং উষ্ণতাটা স্থির, পিটি এটা স্থির রেখে, চাপ ও উষ্ণতা স্থির রেখে, চাপ ও উষ্ণতা স্থির রেখে চাপ কত গ্রাম এইচজি গ্যাস ওই পরিমাণ গ্যাস থেকে সরিয়ে নিলে গ্যাসের আয়তন 25 লিটার হবে। স্থির রেখে কত গ্রাম, স্থির রেখে কত গ্রাম এইচজি গ্যাস, কত গ্রাম এইচজি গ্যাস ওই পরিমাণ গ্যাস থেকে সরিয়ে নিলে, ওই পরিমাণ কত গ্রাম এইচজি গ্যাস ওই পরিমাণ গ্যাস থেকে সরিয়ে নিলে গ্যাসের আয়তন 25 লিটার হবে। গ্যাসের আয়তন 25 লিটার হবে। গ্যাসের আয়তন 25 লিটার হবে। এই প্রশ্ন তোমাকে দিয়েছে। এর নির্দিষ্ট চাপ ও উষ্ণতা 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন 61.6 লিটার। প্রেসার ও টেম্পারেচার স্থির রেখে কত গ্রাম হিলিয়াম গ্যাস ওই পরিমাণ গ্যাস থেকে সরিয়ে নিলে গ্যাসের আয়তন 25 লিটার হবে। দেখো এখানে কিন্তু আমাদের মোল দিয়ে কিছু অঙ্ক নেই, মানে মোল দিয়ে কোনো জায়গা দেওয়া আছে কি মোল দেওয়া নেই, কিন্তু মোলটা আমাদের বার করে নিতে হবে। এইখানে দেখো 10 গ্রাম হিলিয়াম মানে কত মোল হিলিয়াম। প্রাথমিক অবস্থায় N1 = 10 গিভেন মাস বাই মলিকুলার মাস। হিলিয়ামের মলিকুলার মাস হচ্ছে 4, তাহলে এই 10/4 মানে এটা কি হচ্ছে 2.5 মোল, এটা হচ্ছে N1। আর দেখো এবার দেখো N1 এর মানটা পেয়েছি। এবার দেখো প্রথমে যে V1, এই V1 এর মানটা কত, V1 = 61.6 লিটার, এটাও পেলাম। এবার দেখো এই যে এখানে N2 এর মানটা আমরা বার করব, N2 এর মানটা কত হবে, আর V2 এর মানটা দেয়া আছে 25 লিটার। তাহলে N2 এর মানটা এখানে যদি আমি ক্যালকুলেশন করি, N2 এই ফর্মুলা থেকে N2 কি হবে, N2 হবে N1 * V2/V1, N1 * V2/V1। এবার এই ফর্মুলাতে N1 এর মানটা বসাও, N1 এর মান হচ্ছে 2.5, V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 25, আর V1 এর মান কত 61.6। এই মানটা বসালে N2 এর মান আসবে 1.015 মোল। তো এইটা হচ্ছে মোলে এলো N2, কিন্তু মোল যদি মানটা এলো, কিন্তু আমাদের বলেছে কত গ্রাম এইচজি গ্যাস ওই পরিমাণ থেকে সরাবে, ওই পরিমাণ গ্যাস থেকে সরালে, কিন্তু এটা মোল, এই মোলটা সমান হিলিয়াম গ্যাসের এই মোল সমান কত গ্রাম সেটা বার করতে হবে। আমরা তো জানি যে মোল সমান গিভেন মাস বাই মলিকুলার মাস। এই W সমান কত, W সমান মোল ইন্টু মলিকুলার মাস। মোল কত, মোল পেয়েছে 1.015, আর মলিকুলার মাস কত, হিলিয়াম মলিকুলার মাস হচ্ছে 4, তাহলে 1.015 ইন্টু 4 যদি গুণ করো তাহলে কি পাবে 4.06 গ্রাম। তাহলে 4.06 গ্রাম যদি সরিয়ে নিই তাহলে গ্যাসের আয়তনটা 25 লিটার হয়ে যাবে। একদম সিম্পল অঙ্ক, এটা ভালো করে করবে। তো দেখো এই 4টে ফর্মুলা কিন্তু আমরা করেছি, 4টে ফর্মুলা আমরা কিন্তু তৈরি করেছি। 4টে ফর্মুলা থেকে আমরা কিন্তু এই অঙ্কগুলো একটা দুটো করে অঙ্ক আমরা করে নিতে পারলাম। এবার দেখো আমরা যেটা করবো সেটা বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয়, কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লসের সূত্র, চার্লসের সূত্রের যে সমন্বয়। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি যে অ্যাভোগাড্রো লয়ের যে গ্রাফটা, এই গ্রাফটা আগের এপিসোডেও বলা হয়নি। তো গ্রাফটা কীরকম হবে, দেখো গ্রাফটা যদি ভলিউম ভার্সেস যদি মোল যদি আমি গ্রাফ আঁকি, তাহলে এটা তো সমানুপাতিক সম্পর্ক হলে একদম গ্র্যাজুয়ালি বাড়বে। অর্থাৎ এখানে N1 ধরো এখানে N1 হচ্ছে 1 মোল, তাহলে এখানে ভলিউমটা কত, ভলিউম হচ্ছে আমি ধরছি এখানে 4 লিটার, এই ভলিউমটা হচ্ছে 4 লিটার। এবার ধরো N1টা আমি করলাম এখানে 2 মোল করলাম, তাহলে N1টা 2 মোল হলে ভলিউমটা কত হয়, ভলিউমটা হবে 8 লিটার, সেটাই স্বাভাবিক, বাট ভলিউমটা হচ্ছে 8 লিটার। এবার ধরো আমি মোলটা আমি এখানে 3 মোল করলাম, 3 মোল করলে ভলিউমটা, মোলটা যদি 3 মোল করি তাহলে কি হবে, তাহলে ভলিউমটা কত, ভলিউম হবে 12 লিটার, 12 লিটার ভলিউম হবে 12 লিটার। তো এইরকমভাবেই কিন্তু গ্রাফ অঙ্কন করা হবে। এইটা হচ্ছে অ্যাভোগাড্রো লয়ের গ্রাফ, এটা আগেরবারও অঙ্কন করা হয়নি, তোমরা একটু নোট করে নেবে। এবার দেখো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বয়েলের সূত্র চার্লসের সূত্রের সমন্বয়। তো বয়েলের সূত্র চার্লসের সূত্রের সমন্বয়, তো কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল সূত্রের সমন্বয়, এটাও তোমরা ক্লাস 10-এ করেছো, অনেকটাই ক্লাস 10-এ করেছো। তো দেখো এখানে বয়েলের সূত্র অনুযায়ী কি বলছে, বয়েলের সূত্র হচ্ছে V
প্রপোর্শনাল টু 1/p, যখন কে স্থির, যখন এখানে টেম্পারেচার স্থির এবং মোল এন স্থির, মোল সংখ্যা বা পরিমাণ, গ্যাসের ভর বা পরিমাণ স্থির। আবার দেখো চার্লসের সূত্রে কি বলে, চার্লসের সূত্রে বলে যে ভি প্রপোর্শনাল টু টি, যখন যখন পি এবং টি, যখন পি এবং এন বা এম যাই স্থির, এন বা এম যাই স্থির থাকবে, এন হচ্ছে মোল সংখ্যা আর এম হচ্ছে ভর, দুটোই মানে একই, যদি এম স্থির থাকে তাহলে এনও স্থির থাকবে। এবং দেখো এর যদি, এটা হচ্ছে সূত্র চার্লসের সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা চার্লসের সূত্র, এদেরকে যদি কম্বাইন করো তোমরা তো জানো, তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী তাহলে কী হবে, ভি প্রপোর্শনাল টু টি বাই পি, ভি প্রপোর্শনাল টু টি বাই পি। তাহলে এখানে কি আসছে দেখো, এখানে যেটা আসছে ভি ইজ ইকুয়াল টু কে, একটা ধ্রুবক আছে কে ইন্টু টি বাই পি, তাহলে এখানে কি আসছে পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে, পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে। তাহলে পিভি বাই টি ইজ ইকুয়াল টু কে, এটা যদি সূত্র হয় তাহলে যে কোনো টেম্পারেচারের ক্ষেত্রেই, যে কোনো ভলিউমের ক্ষেত্রে, যে কোনো প্রেশারের ক্ষেত্রেই কিন্তু এই ধ্রুবক রাশিটা হবে। তাহলে এখানে কি ফর্মুলাটা কি দাঁড়াবে, ফর্মুলাটা হবে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এই ফর্মুলাটা অঙ্ক থাকে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা থেকেও কিন্তু আমরা অঙ্ক করতে পারবো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। তো এই ফর্মুলাটা তোমরা ক্লাস 10এই করেছো, সুতরাং এই কম্বিনেশন অফ বয়েল অ্যান্ড চার্লসেস ল এটা কিন্তু আমরা করতে পারি। তো এর সঙ্গে সঙ্গে যদি দেখো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশনে দেখো, আইডিয়াল, এটা তো চার্লসের সমন্বয় সূত্র দ্বারা এটা পেলাম। এবার দেখো আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণ করি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা যদি আমরা করতে চাই আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে কি করব দেখো, আইডিয়াল গ্যাস ইকুয়েশন করতে চাইলে, দেখো এইখানে অ্যাভোগাড্রো ল, এখানে অ্যাভোগাড্রো ল, এখানে হচ্ছে চার্লস, এটা হচ্ছে বয়েলস ল, এটা হচ্ছে বয়েলস ল, এই তিনটেকে জুড়ে দিতে হবে একসঙ্গে, বয়েলস ল আর এটা হচ্ছে চার্লস ল, এই তিনটাকে একসঙ্গে জুড়ে দাও, কম্বাইন করে দাও, কম্বাইন ফর্মটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ হবে। তো এটাকে এবিসি সূত্রও বলে, দেখো এ ফর অ্যাভোগাড্রো, বি ফর বয়েলস আর সি ফর চার্লস, এটা আমার কোড করে বলছি আর কি। তো এরকম ভাবে মনে রাখো। তাহলে দেখো এটা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী যখন এইগুলো যখন সবাই পরিবর্তন হবে, তো এইখানে এই ভি প্রপোর্শনাল টু এন যখন, তখন কে কে স্থির, তখন টি এবং পি স্থির, এইটা। এবার যৌগিক ভেদের সূত্র অনুযায়ী যখন এই সবগুলো পরিবর্তন হবে, তখন ভি ইজ প্রপোর্শনাল টু এন টি বাই পি হবে, ঠিক আছে। এবার দেখো ভি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে একটা প্রপোর্শনাল সমানুপাতিক চিহ্ন বসাও, কে এন টি বাই পি, সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটাকে যদি এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করা হয়, সমানুপাতিক ধ্রুবকটা প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু একই মান আসবে, তখন ওই কেটাকে আমরা কিন্তু আর দ্বারা রিপ্লেস করতে পারবো, অর্থাৎ কে তখন হয়ে যাবে আর, অর্থাৎ আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। এক মোল গ্যাসের ক্ষেত্রে এই আর এর মান, এই কে এর মানটা সব গ্যাসের ক্ষেত্রে এক, এবং তাকে আমরা বলবো সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এখানে ভি এক মোল গ্যাসের ক্ষেত্রে যখন ব্যবহার হবে, ভি ইজ ইকুয়াল টু কি হবে, আর ইন্টু এন টি বাই পি। তাহলে ফর্মুলা কি আসছে, ফর্মুলা আসছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তোমরা ক্লাস 10এই পড়েছো। প্রেসার আর ভলিউম ইজ ইকুয়াল টু এন আর টি, এন হচ্ছে এখানে, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে পরম উষ্ণতা। এই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, এটা তোমরা সবাই জানো। এবার দেখো আমরা যেটা করতে চাইছি, তো আমরা এটা মুছে দিচ্ছি যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই ফর্মুলাটা থেকে আমরা জানতে পারবো যে আমরা যে ফর্মুলাটা পেয়েছি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তো এই ফর্মুলাটা থেকে আমরা জানতে পারবো যে আদর্শ গ্যাস কাকে বলে। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, হচ্ছে এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস কাকে বলে বলতে বোঝায় যে গ্যাস যে কোনো শর্তে এই পিভি ইজ ইকুয়াল টু এন আর টি সমীকরণটা মেনে চলে, সেই সমস্ত গ্যাসকেই আমরা বলবো আদর্শ গ্যাস। বাস্তবে আদর্শ গ্যাস বলে কিছু হয় না, সব কিছুই হাইপোথেটিক্যাল।
মানে প্রিটেন্ড টু বি নিয়ার টু বি আইডিয়াল গ্যাস হতে পারে। আর যে গ্যাস এই উষ্ণতাগুলো এই শর্তগুলো মেনে চলে না, পিভি=NAT সমীকরণটা মেনে চলে না যে কোনো শর্তে, তাকে আমরা বলবো রিয়েল গ্যাস অর্থাৎ বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস যারা যে কোনো উষ্ণতা বা যে কোনো শর্তে এই PV=NRT সমীকরণটা মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। এবং এই আদর্শ গ্যাসের প্রকৃত কিন্তু কোনো অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে কেউই কিন্তু আদর্শ নয়। একজন যে পড়াশোনায় ভালো সে কিন্তু খেলাধুলায় খারাপ হতে পারে, তাহলে সে কি করে আদর্শের হয়? বা একজন খেলাধুলায় যে ভালো সে কিন্তু পড়াশোনায় খারাপ হতে পারে, তাহলে সে আদর্শ? প্রকৃতপক্ষে এই জগতে আদর্শ যে সব কিছুতেই একদম সেরা এরকম কিন্তু খুব কম লোকই আছে, এবং হয়ই না, একদম রেয়ার কেসে। সেই ক্ষেত্রে এরকম আদর্শ গ্যাস কিন্তু হয় না, কাছাকাছি আদর্শের কাছাকাছি গ্যাস হতে পারে, সেটাকে আমরা বাস্তব গ্যাস বলে বলবো। যারা আদর্শ গ্যাস সমীকরণ কিন্তু মেনে চলবে, কিন্তু স্পেশাল একটা অবস্থায় আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে। সেই স্পেশাল অবস্থাটা কি? সেই স্পেশাল অবস্থাটা হচ্ছে, আমি সেই সূত্রটা বলেছিলাম, হাই টেম্পারেচার লো প্রেশার, HTLP। হাই টেম্পারেচার লো প্রেশারে যে কোনো বাস্তব গ্যাস যেগুলো আইডিয়াল গ্যাস সমীকরণ মেনে চলতো না, তারা কিন্তু হাই টেম্পারেচার লো প্রেশারে তারা কিন্তু আদর্শ গ্যাস সমীকরণটা মেনে চলবে, অর্থাৎ তখন কিন্তু আদর্শ গ্যাস রূপে তারা আচরণ করতে পারে। তো এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে। এইবার দেখো, এইখানে যে PV=NRT, এই যে আরটাকে আমরা কি বলবো? R = ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবক। এইটা নিয়ে একটু আলোচনা আমাদের করতে হবে। সর্বজনীন গ্যাস ধ্রুবক, তো সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এইটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই আর এর আমরা প্রথমে এটাকে মোলার গ্যাস ধ্রুবক বলে, মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবকও বলে। তো মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্যটা কি? আর এর তাৎপর্যটা দেখো কি, মানে আর কাকে বলে, এটা কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করেই দেখতে পারবো। দেখো, আরের তাৎপর্য বলতে আমরা আরের মাত্রাটা খুঁজে বার করবো, আরের মাত্রা থেকে আমরা কিন্তু আরের তাৎপর্য বার করতে পারবো। তো আমরা কি জানি? দেখো, আমরা জানি এখানে PV=NRT, তো তাহলে R কি? R PV/NT, এটা হচ্ছে R। তাহলে দেখো, এখানে প্রেশার মানে কি? প্রেশার মানে আমি এখানে প্রেশার মানে লিখছি, প্রেশার ফোর্স আপন এরিয়া। এটা হচ্ছে প্রেশারের ক্ষেত্রফল, প্রেশারের যে ফর্মুলা, যে ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া মানে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ হবে সেটা হচ্ছে প্রেশার। এটা ফিজিক্সে পড়ে থাকবে। তাহলে এখানে ফোর্স, এখানে যে এফ এখানে হচ্ছে, এখানে কি আমরা করবো? এটা হচ্ছে এই এফটা কি? এফটা হচ্ছে বলের মাত্রা, এফটা হচ্ছে বলের মাত্রা। আর এখানে এরিয়া প্রকৃতপক্ষে কি? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে তো এরিয়া হয়, তাহলে দুটোই তো দৈর্ঘ্যের একক। তাহলে এইটা এরিয়াটাকে আমরা বলতে পারি না যে দৈর্ঘ্যের মাত্রার স্কোয়ার, ক্ষেত্রফলটা দৈর্ঘ্যের মাত্রার স্কোয়ার হচ্ছে। তাহলে P= বলের মাত্রা বা দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার। এটা পি এর মাত্রাটা কি হবে? বলের মাত্রা বা দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার। আর এখানে ভলিউম মানে কি? ভলিউম মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটে গুণ করলে আমরা ভলিউম পাবো। তাহলে তিনটে যদি গুণ করে ভলিউম পাই, তাহলে প্রত্যেকটাকে দৈর্ঘ্য দিয়ে মাপা যাবে, মানে দৈর্ঘ্যটা মাপা যাবে, ভলিউম প্রস্থটাও মাপা যাবে দৈর্ঘ্য সেন্টিমিটারে বা কোনো এককে, আর বা উচ্চতাটাকেও মাপা যাবে। তাহলে এই ভলিউমকে আমরা বলতে পারি দৈর্ঘ্যের মাত্রা কিউব, কারণ এখানে তিনটে দৈর্ঘ্য লুকিয়ে আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। সেই জন্যে এটা ভলিউম হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা কিউব। তাহলে দেখো, এইখানে তুমি এই সমীকরণটায় বসা যে R এই পি এর জায়গায় আমি বসাবো বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা এ স্কোয়ার বলের মাত্রা, সরি এখানে খালি দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার হবে, বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার, এটা স্কোয়ার হলো, ইন্টু ভি মানে কি? ভি মানে দৈর্ঘ্যের মাত্রার কিউব, ভি মানে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এর কত? এ হচ্ছে কিউব, দৈর্ঘ্যের মাত্রার কিউব হচ্ছে ভি, ডিভাইডেড বাই এন মানে কি? এন মানে হচ্ছে মোল, এন মানে মোল, এর কোনো মাত্রা নেই, এন মানে মোল, এটা থাকবে ভর, এর মাত্রা থাকবে কি? আর টি মানে কি? টি মানে হচ্ছে টেম্পারেচার, এবং টি এর যে ইউনিট সেটা হচ্ছে কেলভিন।
এটা আমি করছি। টি এর যে একক সেটা হচ্ছে কেলভিন। তো দেখো এখান থেকে কি আসবে, বলের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার আর দৈর্ঘ্যের মাত্রা কিউব, দৈর্ঘ্যের মাত্রা স্কোয়ার আর দৈর্ঘ্যের মাত্রা কিউব, এটাকে থাকলে কি হবে, বলের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা ইনটু একটা দৈর্ঘ্যের মাত্রা রয়ে যাবে, বাদ বাকি দুটো দৈর্ঘ্যের মাত্রা কেটে যাবে, বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা বাই মোল, মোল মোল ইনটু কে পাওয়া গেল। এবার দেখো এই বলের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা এটাকে কিন্তু বলা হয় ওয়ার্ক। ওয়ার্ক কেন, কার্য, কার্য ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম, এফ ইনটু এস, অর্থাৎ ফোর্স ইনটু সরণ। দেখো ফোর্স, ফোর্স মানে কি বল, আর সরণ, সরণটা কি দিয়ে মাপবে, দৈর্ঘ্যের মাত্রা দিয়ে। তাহলে এইটাকে বলের মাত্রা ইনটু দৈর্ঘ্যের মাত্রাকে আমরা বলতে পারি যে কার্য, এইটা হচ্ছে কার্য, এটা হচ্ছে কার্য, আর এটা হচ্ছে এই বলের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কার্য, বলের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা গুণফলটা হচ্ছে কার্য, কার্য বাই মোল ইনটু কে। অর্থাৎ এই দেখো এইটা হচ্ছে আর এর তাৎপর্য, আমরা কিন্তু এটা পেলাম, আর আর থেকে কিন্তু আমরা কার্য বাই মোল, কার্য বাই মোল ইনটু কে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে যদি তুমি গ্যাস নাও হচ্ছে 1 মোল, 1 মোল গ্যাসের 1 কেলভিন উষ্ণতা যদি বৃদ্ধি করতে হয়, তাহলে 1 মোল গ্যাসের 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে স্থির চাপের বিরুদ্ধে গ্যাসের সম্প্রসারণে গ্যাস কর্তৃক যে কার্য সম্পাদিত হয় সেই কার্যটাই হচ্ছে, এই কার্যের মানটাই হচ্ছে আর এর সঙ্গে সমান। এখানে দেখো নিচেরগুলো সবটাকে এক করে দেয়, যে 1 মোল গ্যাসের 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য স্থির চাপের বিরুদ্ধে ওই গ্যাস দ্বারা প্রদত্ত যে কার্য, সেই কার্যের মানটা হচ্ছে আর এর সঙ্গে সমান। অর্থাৎ আর প্রকৃতপক্ষে একটা কিন্তু কার্য। 1 মোল গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে কার্য করতে হয় সেই কার্যটাকে আমরা বলবো আর, অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবক। নিশ্চয়ই বুঝতে পেরেছ, এটাই হচ্ছে আর এর ভৌত তাৎপর্য। এবার আমরা আর এর বিভিন্ন একক বার করব, যে আর এর তাৎপর্য তো ব্যবহার করা হয়ে গেছে, এবং আর এর দেখো আমরা আর এর একক বার করব। আর এর একক, আর এর ইউনিট কি কি হবে, আর এর ইউনিট একক বার করব, আর এর ইউনিট দেখো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলা তো আমরা করেছি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এখান থেকে আমরা আর এর বিভিন্ন একক বার করব। তো দেখো আর এর বিভিন্ন একক আমরা প্রথমে যেটা বার করবো সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। সিজিএস ভালো করে নোট করবে, এটা সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আর সমান তো এখান থেকে আমি পেলাম পিভি বাই এনটি। তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে বার করো। সিজিএস পদ্ধতিতে আর এর মানটা আমরা বার করতে চলেছি। প্রথমে দেখো পি আছে, পি সমান আমরা কি লিখবো, তো এটা হচ্ছে পি হচ্ছে প্রেশার। তো প্রেশারটা আমরা সে প্রথম এপিসোডেই বলেছিলাম, প্রথম বা দ্বিতীয় এপিসোডে, যে প্রেশার ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি, বলেছিলাম না, প্রেশার ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। এই এইচ মানে কি 76 সেমি পারস্তম্ভের চাপ, ডি মানে কি, ডি মানে হচ্ছে পারদের ঘনত্ব কত 13.6, আর হচ্ছে জি মানে কি, জি মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণের মান কি ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এখানে পি এর জায়গায় তুমি এইচ ডিজির প্রত্যেকটা মান বসা। এইচ মানে হচ্ছে 76 সেমি, এইচ মানে 76 সেমি, এইচ হচ্ছে 76 সেমি, আর এখানে হচ্ছে দেখো এইচ হচ্ছে 76 সেমি, আর এখানে ডি কত, ডি হচ্ছে 13.6, অর্থাৎ পারদের যে ঘনত্ব সেটা হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব। আর এখানে হচ্ছে গ্র্যাভিটি কত, গ্র্যাভিটি হচ্ছে 981 সেমি, 981 ডাইন পার সেমি স্কোয়ার। তো 981 এটা 981, এটার মানটা হবে 981, এটা অভিকর্ষীয় ত্বরণ মানে সেমি পার সেকেন্ড স্কোয়ার, এই 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে এই মানটা। তো দেখো এইখান থেকে এই মানটার সঙ্গে সঙ্গে ভলিউম, তো ভলিউম তো 1 মোল, এখানে তো এনটা আমি 1 মোল ধরবো। তো 1 মোল গ্যাসের এসটিপিতে ভলিউম কত, এসটিপিতে ভলিউম হচ্ছে 22,400 সেমি কিউব, অর্থাৎ 22,400 ml। তাহলে এখানে ভলিউমের মানটা আমি লিখবো এখানে 22.400 সেমি কিউব, 22.400 সেমি কিউব। এবং এখানে দেখো এই নিচে এন সমান কত লিখবো, এন হচ্ছে 1 মোল, আর টি
টি কি লিখবো? টি হচ্ছে আমাদের এখানে সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু ব্যবহার করতে হবে। টি কি? টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন। তাহলে এটার মান হচ্ছে 273 কেলভিন। এটা দিয়ে আমরা সিজিএস পদ্ধতিতে বার করতে, সবই কিন্তু সিজিএস একক কিন্তু আমরা মানটা বসিয়েছি। এবং এক্ষেত্রে যে মানটা আসবে সেই মানটা হচ্ছে 8.314 ইন্টু 10⁷, 8.314 ইন্টু 10⁷। এটার মানটা আসবে আর্ক পার ডিগ্রি পার মোল। 8.314, এটা সিজিএস পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314। তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবে এই জায়গাটা, ক্যালকুলেশনের মান পাবে 8.314 ইন্টু 10⁷। এখানে মনে রাখতে হবে যে আর্ক, দেখো আর্ক হচ্ছে শক্তির একক আর্ক, আর ডিগ্রি পার মোল। আমি যে ভৌত তাৎপর্য বলেছি, ভৌত তাৎপর্যের নিচের দিকে কি ছিল? নিচের দিকে ছিল কে এবং এন। তো এখানে মোলটা হচ্ছে নিচের দিকে সেই এন, আর এখানে যেহেতু সিজিএস পদ্ধতি তাহলে কে এর জায়গায় আমরা লিখলাম ডিগ্রি, আর্ক পার ডিগ্রি পার মোল। ক্লিয়ার হলো? এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এবার আমরা এসআই পদ্ধতিতে করব। দেখো এসআই পদ্ধতিতে আমরা আর এর মান বার করব। এসআই পদ্ধতিতে আর এর মান আমরা বার করব। এসআই পদ্ধতিতে, দেখো এটা সিজিএস পদ্ধতিতে গেল, ভালো করে নোট করবে। এবার আমরা এসআই পদ্ধতিতে করব। এসআই পদ্ধতিতে এই প্রেসারটা হচ্ছে, প্রেসারের একক হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই এসআই পদ্ধতিতে প্রেসার হচ্ছে, এখানে এই প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে কি? 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আমরা বায়ুমণ্ডলীয় চাপটাকেই আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে ধরবো 1 অ্যাটমসফিয়ার, এবং সিজিএস এবং এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে পাস্কাল। এখানে পাস্কালে বসাতে হবে এই প্রেসারটা। তাই 1 অ্যাটমসফিয়ার সমান কত পাস্কাল? তোমরা করেছিলে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। তুমি দেখবে যে নোট করেছো, সেকেন্ড বা ফার্স্ট এপিসোডেই আমি বলেছিলাম, সেকেন্ড এপিসোডে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এখানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, পি মানে 1 অ্যাটমসফিয়ার। স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু আর এর মান নির্ণয় করা হয়। তাহলে এটা যেহেতু এসআই একক, তাহলে পি এর জায়গায় আমি কিন্তু পাস্কাল, মানে 1 অ্যাটমসফিয়ার সমান কত পাস্কাল? 1.013 10⁵ পাস্কাল। ভলিউমটা কত করব? ভলিউমটা আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো ভলিউমটা করব ভি ইজ ইকুয়াল টু 22,000, এখানে করেছে 22,400 সেমি কিউ। তো 22,400 সেমি কিউ। তো এটাতে তো এসআই পদ্ধতিকে সেমি কিউ তো ব্যবহার করা যাবে না। এসআই পদ্ধতিতে কি ব্যবহার করতে? এই মিটার কিউ ব্যবহার করতে হবে। তো মিটার কিউ মানে কি হবে? 22,400 ইন্টু মিটার কিউ যদি করতে চাই তাহলে কি হবে? দেখো 1 সেমি মানে 10⁻², মিটার। তাহলে যদি আমরা করি 1 সেমি কিউ, তাহলে কি হবে? 10⁻², কিউ, তাহলে কত আসবে? 10⁻6 মিটার কিউব। এটাই তো আসছে। তাহলে এখানে এই সেমি কিউর জায়গায় আমরা কিন্তু লিখবো 10⁻6 মিটার কিউব। বুঝতে পারলে? তাহলে এখানে ভলিউমটা কত হলো? ভলিউমটা কিন্তু 22,400 সঙ্গে ইন্টু 10⁻6 মিটার কিউব। ভলিউম হচ্ছে এখানে 22,400 ইন্টু 10⁻6, এটা 10⁻6, এটা মিটার কিউব। আর এন মানে কি? এন মানে হচ্ছে 1 মোল, এখানে 1 মোলই বসাবে, 1 মোল। আর টি এখানে বসাবে কেলভিন। এবং এইখানে যে এই ক্যালকুলেশনে যে মানটা আসবে, তোমার মানটা যেটা পাবে সেই মানটা দেখবে, মানটা পাচ্ছ 8.314। এটা হচ্ছে দেখো জুল পার কেলভিন পার মোল। সবসময় আর এর যে ভৌত তাৎপর্য ছিল সেই ভৌত তাৎপর্যের কথা মনে রাখবে। উপরটা হচ্ছে শক্তির একক, শক্তি হচ্ছে জুল। দেখো জুল হচ্ছে শক্তির একক এসআই পদ্ধতিতে। শক্তি বলতে আমরা কার্যের একক। আগেরটাতে ছিল কি ছিল? আগেরটা ছিল সিজিএস পদ্ধতিতে আর্ক ছিল, এটা জুল হয়েছে, জুল পার কেলভিন পার মোল। অর্থাৎ নিচে ছিল কি? কেলভিন আর মোল ছিল। যদি সিজিএস পদ্ধতিতে কেলভিনের জায়গায় খালি ডিগ্রি সেলসিয়াস কথাটা ব্যবহার হলো। তো এই হচ্ছে আর এর সিজিএস এসআই একক। আর এর এসআই হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল।
তো এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে। সাধারণত এই আর এর মানটা তোমাকে দেখতে হবে যে কোন মানটা কোথায় বসাবো। তোমাকে দেখতে হবে যে অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্কটাতে সিজিএস একক দেওয়া আছে না এসআই একক দেওয়া আছে। তো যেখানে যদি সিজিএস একক দেওয়া তাহলে সিজিএস এককে বসাবে, আর যদি এসআই এককে দেওয়া তাহলে এসআই এককে আর এর মানটা বসাতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর যে আমরা মানটা ব্যবহার করবো সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। এটা খুব সোজা, লিটার অ্যাটমসফিয়ার একক, এবং এটাই আমাদের গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করা হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। তো আমরা যেটা করবো, দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে। এর পরেরটা আমরা করবো লিটার এটিএম এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার এটিএম এককে। এক্ষেত্রে আমরা প্রেশারটাকে কি ধরবো, প্রেশারটাকে আমরা 1 অ্যাটমসফিয়ারই ধরে নেবো, কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশনে 1 অ্যাটমসফিয়ার, আগেরটাও স্ট্যান্ডার্ড কন্ডিশন 1 অ্যাটমসফিয়ার ধরেছিলাম, কিন্তু সেটাকে আমরা পাস্কালে রূপান্তর করে নিয়েছিলাম। তাহলে এখানে প্রেশারটা কত, প্রেশার হচ্ছে 1 এটিএম। ভলিউমটা কত, লিটার, লিটার মানে কি 22.4 লিটার। তাহলে আমরা কি করবো, এটা 22.4 লিটার, 22,400 ml বা 22.4 লিটার, কোনো নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে কোনো গ্যাসের ভলিউম। আর এখানে এন কত, এন হচ্ছে 1 মোল, আর টি হচ্ছে 273 কেলভিন। এবং এটাকে তুমি যদি করো, যদি ক্যালকুলেশন করো, তাহলে তুমি কি পাবে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার। এটা হবে লিটার, এটার একক হবে লিটার এটিএম, লিটার অ্যাটমসফিয়ার, লিটার এটিএম, লিটার অ্যাটমসফিয়ার বাই লিটার অ্যাটমসফিয়ার বাই ডিগ্রি বাই মোল। খালি দেখো এইখানে এককটা দেখো লিটার অ্যাটমসফিয়ার, এটা কিন্তু এক প্রকার, এটাও কিন্তু এক প্রকার, এটাও কিন্তু আমাদের, এটাকেও আমরা কার্যের একক বলে ধরবো। আমরা থার্মোডাইনামিক্সে জানবো লিটার অ্যাটমসফিয়ার কিন্তু একটা কার্যের একক। তো কার্যের একক বাই ডিগ্রি বাই মোল, এটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর একক। ঠিক আছে, আর একটা একক আছে, সেটা হচ্ছে ক্যালোরি এককে। তো ক্যালোরি এককে আর এর মান বার করবো, ক্যালোরি এককে আর এর মান বার করতে হবে, ক্যালোরি এককে আর এর মান বার করবো, ক্যালোরি এককে। তো ক্যালোরি এককে আর এর মানটা আমরা নর্মাল ভাবে বার করতে পারবো, ক্যালোরি এককে আর এর মানটা আমরা এসআই পদ্ধতি থেকেই বার করতে পারবো। এসআই পদ্ধতিতে আর এর মানটা কত পেয়েছিলাম, আর এর এসআই পদ্ধতিতে আর ইকুয়াল টু কত ছিল, 8.314 জুল, 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা ছিল আর এর মান। এবার দেখো, এইটা আমরা একটা ফর্মুলা জানি যে 1 ক্যালোরি সমান 4.184 জুল। এটা আমরা জানি 1 ক্যালোরি সমান 4.184 জুল। তাহলে এই 8.314 জুল মানে কত, 8.314 জুল মানে হচ্ছে 8.314 জুল মানে হচ্ছে, তো 8.314 জুল মানে 8.3 বাই 418। আচ্ছা দেখো, আচ্ছা তোমাকে একবার বলছি, দেখো আমি এই ক্যালকুলেশন এদিকেই করছি। 4.184 জুল মানে হচ্ছে 1 ক্যালোরি, এখানে করছি, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। তাহলে 1 জুল মানে কত, 1 জুল মানে 1/4.184 ক্যালোরি। এবার তাহলে 8.314 জুল মানে কি, 8.314 জুল মানে 8.314 বাই 4.184 ক্যালোরি। তাহলে তুমি এই 8.314 জুলের জায়গায় তুমি বসাও এই মানটা নিয়ার অ্যাবাউট 2 এর কাছাকাছি, 1.987 আসে, কিন্তু এটা 2 ধরেই আমরা ক্যালকুলেশন করবো, এটা নিয়ার অ্যাবাউট 2 এর কাছাকাছি। তাহলে আর এর মানটা কত হবে, 2, এখানে ক্যালোরি, এই জুলের জায়গায় এখানে এই জায়গাটা রিপ্লেস করে 2 ক্যালোরি লিখলাম, পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন। 2 ক্যালোরি মানে যদি তুমি করো, মানে এখানে যদি তুমি এখানে একটা করতে হবে যে, যদি তুমি এখানে 1.987 আসে, 1.987, কিন্তু একদম রাউন্ড ফিগার এটা 2 ধরে আমরা ক্যালকুলেশন করতে, 2 ক্যালোরি পার মোল পার কেলভিন এটাও করতে পারি, বা 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেলসিয়াসও করতে পারি। তো দেখো আমরা সিজিএস পদ্ধতিতে বার করলাম, সিজিএস পদ্ধতিতে আর এর একক কি, 8.314 × 10⁷ আর্ক পার মোল পার ডিগ্রি সেলসিয়াস, 8.314 × 10⁷ সিজিএস পদ্ধতিতে।
আর যদি এসআই পদ্ধতিতে করি তাহলে কী হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর যদি লিটার অ্যাটমসফিয়ার এককে করি তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার পার মোল পার ডিগ্রি করলাম। আর এটা যদি সিজিএস যদি এটা আমরা ক্যালোরি এককে করি, ক্যালোরি এককে 2 ক্যালোরি পার মোল পার কেলভিন। একটা কথা জেনে রাখো, তোমাদের একটু শর্ট ট্রিক্স বলে দিই, যে আমাদের এই গ্যাস চ্যাপ্টারের ক্ষেত্রে সবসময় আমরা যেহেতু গ্যাসের আয়তন নিয়ে কাজ করব, তখন গ্যাস চ্যাপ্টারের ক্ষেত্রে সবসময় কিন্তু লিটার অ্যাটমসফিয়ার এককটা আমরা আরের লিটার অ্যাটমসফিয়ার একক ব্যবহার করবো। যে কোনো অঙ্কতে দেখবে বেশিরভাগ অঙ্কতেই কিন্তু লিটার অ্যাটমসফিয়ার একক ব্যবহার হবে। ব্যতিক্রম আছে, নিশ্চয়ই ব্যতিক্রম আছে। আর থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের পরে যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আছে, এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে সেখানে কিন্তু কার্যের ব্যাপারটা চলে আসে। কার্যের ব্যাপার চলে আসে, সেখানে কিন্তু আমরা জুল বা আর্ক এককে বা ক্যালোরি এককে কিন্তু সেই আর এর মানটা কিন্তু বসাবো। এই জায়গাটা কিন্তু তোমরা একটু মনে রেখো। আচ্ছা, এইখানে দেখো আমাদের লাস্টের প্রায় এসেই গেছি। এবার আমরা করব আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ। আচ্ছা, আরেকটা কথা বলতে হবে, বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে একটা কনস্ট্যান্ট আছে। বোল্টজম্যান ধ্রুবকটা কি এটা আমাদের জানতে হবে। বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক, এটার মানেটা কি? বোল্টজম্যান ধ্রুবকটাকে এই ছোট কাপ্পা এরকম ভাবে প্রকাশ করে, কাপ্পা ইজ ইকুয়াল টু আর বাই অ্যাভোগাড্রো নাম্বার। সর্বজনীন গ্যাস ধ্রুবককে তুমি যদি অ্যাভোগাড্রো নাম্বারকে যদি ভাগ করো তাহলে কিন্তু বোল্টজম্যান ধ্রুবকের মান তুমি পেয়ে যাবে। এবং এক্ষেত্রে সিজিএস এককে যে মানটা আসবে, সিজিএস মানটা মুখস্থ করতে হবে না, সিজিএস এককে যে মানটা আসবে, সিজিএস বোল্টজম্যান এককের মান আসবে যে তোমরা দেখবে 1.38 into 10 to the power minus 16 arc per Kelvin, সিজিএস এককের মানটা আসবে। আর এসআই এককে 10 to the power minus 23, এসআই এককের মানটা আসবে বোল্টজম্যান এককের 1.38 into 10 to the power minus 24, 10 to the minus 23 minus 7, minus 16 থেকে 7 গুণ হবে minus 16 minus 23, এটা হচ্ছে জুল পার কেলভিন। তো এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক আর কিছুই না, পরে ব্যবহার করা হবে। বোল্টজম্যান ধ্রুবক মনে রাখো যে সর্বজনীন গ্যাস ধ্রুবককে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি 6.02 10 to the power 23, আর সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান সিজিএস এককে লিখবে, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কিন্তু বোল্টজম্যান ধ্রুবকের কথাটা পাবো। এটা ভালো করে করবে। এবার দেখো আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ। এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আমরা গ্যাসের ঘনত্ব আর আণবিক ভরটা কিন্তু নির্ণয় করতে পারবো। এই যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আমরা কি পাবো? কোনো গ্যাসের আণবিক ভরটা কিন্তু নির্ণয় করতে পারবো। আণবিক ভর কিভাবে নির্ণয় করবো? গ্যাসের মোলার মাসটা কত, দেখো পিভি এটা লিখে দিলাম, এন সমান কি, এন সমান হচ্ছে গিভেন মাস, এটা আমি এম ছোট হাতের এম লিখছি, ডাব্লিউ বলে লিখতাম কিন্তু এখানে ছোট হাতের এম দ্বারাই প্রকাশ করা আছে, গিভেন মাস বাই মলিকুলার মাস, বড় হাতের এম, গিভেন মাস বাই মলিকুলার মাস ইন্টু আরটি। তাহলে দেখো এখানে যদি আমি এম করতে পারি, এম এইটাই তো মোলার মাস, এম ইজ ইকুয়াল টু কি হচ্ছে এম আরটি বাই পিভি, এম আরটি বাই পিভি। তো এখান থেকে আমরা কিন্তু এই এম আরটি বাই পিভি এখান থেকে কিন্তু আমরা দেখো এই যদি কোনো গ্যাসের গিভেন মাস দেওয়া থাকে, সর্বজনীন গ্যাস ধ্রুবক পেয়ে যাব, টেম্পারেচার প্রেশার ভলিউম যদি পাই তাহলে কিন্তু ওই গ্যাসের মলিকুলার মাসটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এটা আমরা ভালো করে করবো। আচ্ছা, এবার দেখো এইখানটা আরেকটা জিনিস এখানে করেছে, দেখো যে এখান থেকে আরেকটা জিনিসও করা যায়। তো এই জায়গাটা তোমরা করবে, এই জায়গাটা পিভি আমি এখানে লিখে দিচ্ছি যে মলিকুলার মাস ইজ ইকুয়াল টু এম আর টি বাই পিভি, এখান থেকে কিন্তু আমরা মলিকুলার মাসও পেয়ে যেতে পারি। দেখো আরেকটু ক্যালকুলেশন এখানে করেছে কিরকম, যে এখানে একটু ক্যালকুলেশন করেছে, এই যে এইটুকু লিখে তারপরে বলেছে দেখো এখানে বলেছে দেখো এখানে পিএম, এই এমটাকে এদিকে তুলেছে, পিএম ইজ ইকুয়াল টু এম বাই ভি আর টি, এরকমও করা যায়। একই জিনিস খালি এদিক ওদিক করে দিলাম। এম বাই ভি মানে কি, এম বাই ভি মানে হচ্ছে ডি আর টি। তাহলে দেখো এখানে পিএম ইজ ইকুয়াল টু ডি আর টি, তাহলে এখান থেকে আমরা ডি ইজ ইকুয়াল টু কি পাবো, ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আর টি।
ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আর টি। এই সমীকরণটা, এই যে একটা সূত্র পাবো, ডি ইজ ইকুয়াল টু গ্যাসের ঘনত্ব ইজ ইকুয়াল টু পিএম বাই আর টি, এই ঘনত্বের একটা একটা সমীকরণ পেলাম। তো এই সমীকরণ থেকে একদম নিশ্চিতভাবে আমরা বলতে পারি, দেখো যদি একটা কোনো গ্যাসের যদি টেম্পারেচার স্থির থাকে আর যদি প্রেশার স্থির থাকে, তাহলে সেই গ্যাসের কোনো গ্যাসের আণবিক মানে ভরের সঙ্গে সঙ্গে ঘনত্ব কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখানে যদি ডি প্রপোর্শনাল টু কিন্তু এম, আণবিক ভরের সঙ্গে গ্যাসের ঘনত্বের কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ গ্যাসের ভর যত বেশি হবে তত কিন্তু গ্যাসের ঘনত্ব তত বেশি হবে। এই কথাটা মনে রাখতে, গ্যাসের ভর যত বেশি তত কিন্তু গ্যাসের ঘনত্ব কিন্তু বেশি হবে। আচ্ছা, এবার দেখো এইখানে বলছে যেমন ধরো এইচই হিলিয়াম গ্যাস, তো হিলিয়াম গ্যাসের আর বায়ু, হিলিয়াম গ্যাস আর বায়ু, তো হিলিয়াম গ্যাস আর বায়ুর মধ্যে হিলিয়াম গ্যাসের ভরটা কিন্তু আণবিক ভরটা কিন্তু ওই বায়ুর যে কম্পোজিশনগুলো আছে তাদের থেকে কিন্তু অনেকটাই কম, অর্থাৎ হিলিয়াম গ্যাসের আণবিক ভর এই বায়ুর থেকে কিন্তু কম। আণবিক ভরটা বায়ুর মানে বায়ুর মধ্যে যে অক্সিজেন আর নাইট্রোজেন আছে, তো অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32 এমই, আর নাইট্রোজেন আণবিক ভর কত? নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে 28 এমই। কিন্তু হিলিয়ামের কত? হিলিয়ামের হচ্ছে 4 এমই। তাহলে হিলিয়ামের গ্যাসের যে আণবিক ভরটা একটা অণু, সেটা বায়ুর থেকে কম হবে। তাহলে এই বায়ুর থেকে যদি হিলিয়াম গ্যাসের আণবিক ভরটা যদি কম হয়, তাহলে কি হবে? তাহলে ডেনসিটিও কম হবে, ঘনত্বও কম হবে। আর ঘনত্ব যদি কম হয় তাহলে সেই গ্যাসটা হালকা হয়ে যাবে, এবং হালকা বলে হিলিয়ামপূর্ণ বেলুন বায়ুতে কিন্তু ভেসে বেড়াবে। এটা আগেও উদাহরণ দিয়েছিলাম আমি চার্লস সূত্রের মাধ্যমে। তো সেই রকমভাবেই তুমি জেনে রাখবে যে এই ডি এর সঙ্গে এম এর হচ্ছে একটা সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ মোলার মাস যত বাড়বে তত কিন্তু ডেনসিটিও বাড়বে। তাহলে এখানে হিলিয়াম গ্যাস আর বায়ুর মধ্যে কে হালকা? হিলিয়াম গ্যাস হালকা। হিলিয়াম গ্যাস যদি হালকা হয় তাহলে হিলিয়াম গ্যাসের মোলার মাসটা যেহেতু কম, হিলিয়াম গ্যাস হালকা, সুতরাং মোলার মাস কম। মোলার মাস যদি কম হয় ডেনসিটিও কম হবে, আর ঘনত্ব যদি কম হয় ওই হিলিয়াম গ্যাসটা হচ্ছে হালকা হয়ে যাবে। হালকা হবে বলে তো বায়ুর মধ্যে হিলিয়াম গ্যাস কিন্তু ভেসে ভেসে বেড়াতে পারবে, অর্থাৎ আমরা যে গ্যাস ভর্তি যে বেলুনে হিলিয়াম গ্যাস কিন্তু ব্যবহার করে থাকতে পারবো। আচ্ছা দেখো এই আরেকটা আছে, দেখো এই ডি এর সঙ্গে টি এর যদি সম্পর্ক বুঝি, তাহলে ডি এর সঙ্গে টি এর সম্পর্কটা কি? ডি এর সঙ্গে টি এর হচ্ছে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক এখান থেকে পরিষ্কার পাওয়া যাচ্ছে, ডি এর সঙ্গে টি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? টেম্পারেচার যত বাড়বে ঘনত্ব তত কমবে, টেম্পারেচার যত বাড়বে ঘনত্ব তত কমবে। যেমন ধরো গরম বায়ুর টেম্পারেচার বেশি, তাহলে ঘনত্ব কম হবে। গরম বায়ুর ঘনত্ব ঠান্ডা বায়ু অপেক্ষা কম, তাই গরম বায়ুপূর্ণ বেলুন সহজে বায়ুর মধ্যে উপরের দিকে উঠে যায়। যদি এখানে টেম্পারেচার বেশি হয় তাহলে ঘনত্ব কম হবে, ঘনত্ব কম হলে সেটা কিন্তু হালকা হবে। হালকা হলে তাহলে গরম বায়ুপূর্ণ বেলুন সহজেই বায়ুর মধ্যে উপরের দিকে ভেসে যাবে, এই জিনিসটাও করবে। আর এখানে যদি এই ফর্মুলাটা থেকে ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আর টি, এই ফর্মুলাটা থেকে যদি দুটো ভিন্ন চাপ হয়, এবং যদি দুটো ভিন্ন উষ্ণতা হয়, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে? জাস্ট দেখানোর জন্য দেখো এখান থেকে একটা ফর্মুলা আমরা বার করতে পারি এইটাই, যে দেখো এখান থেকে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি এটাই, D1 মানে ধরো দুটো গ্যাস নিয়েছি, মানে গ্যাসটা হচ্ছে একটাই কিন্তু দুটো আলাদা আলাদা কন্ডিশন, অর্থাৎ এখানে মোলার মাসটা একই কিন্তু আমি প্রেসারের কন্ডিশন চেঞ্জ করে দেবো আর টেম্পারেচারের কন্ডিশন চেঞ্জ করে দেবো। তাহলে কীরকম হচ্ছে দেখো, তাহলে প্রেসার কন্ডিশন যদি এখানে যদি এই ফর্মুলা অনুযায়ী যদি প্রেসারটাকে আমি P1 ধরি, এই ভরটাকে আমি M ধরছি, তাহলে এখানে আমরা P1 বা ইন্টু M, মানে গ্যাসটা তো একই সেই জন্য মোলার মাসটা একই, প্রেসারটা আমি P1 ধরছি এবং আরটা তো একই হবে, আর টেম্পারেচারটাকে আমি ধরছি T1। এই P1 এবং P1 প্রেসার এবং T1 টেম্পারেচারে M ভরের কোনো গ্যাসের ঘনত্ব আমি ধরছি D1। ঠিক আছে, এবার দেখো আরেকটা যদি প্রেসারটা যদি আমি P2 করি এবং M ভরের যদি গ্যাস মানে M আণবিক ভরে যদি আমি গ্যাস নিই, তাহলে P2 ইন্টু M ডিভাইডেড বাই R ইন্টু T2,
মানে এইটা যদি আমি কন্ডিশনটা করি P2 আর T2, তাহলে কিন্তু এই D1 এর জায়গায় ঘনত্বটা তখন আমি ধরে নিচ্ছি D2। তাহলে এবার দেখো এই যে এবার D1/D2 যদি তুমি করো D1/D2, তাহলে কি পাবে, এই m কেটে যাবে এবং এখানে হবে P1 ইন্টু T2 আর P2 ইন্টু T1। এই ফর্মুলা কিন্তু পাবে, তেমনভাবে কোনো ইউজ নেই, জাস্ট এই ফর্মুলাটা তোমরা কিন্তু পাবে, এটা একটু নোট করে নেবে। তো এই হচ্ছে তোমার আদর্শ গ্যাস সমীকরণ এবং তার যে ইকুয়েশন সেইটা। এবং এই আদর্শ গ্যাস সমীকরণ তোমাদের খুব ভালো করে করতে হবে, আদর্শ গ্যাস সমীকরণটা, এবং এই যে তাৎপর্যগুলো একটু ভালো করে বইতেও দেখে নিতে হবে। এবং আমি যেগুলো বললাম সেগুলো সবগুলি বইতে আছে। এবং আদর্শ গ্যাস সমীকরণের প্রযোজ্যতা আমি বলেছি, আদর্শ গ্যাস সমীকরণ কখন প্রযোজ্য হয়, HTLP, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, হাই টেম্পারেচার লো প্রেশার। হাই টেম্পারেচার লো প্রেশারে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা করে নেবে। এবার দেখো একটা দুটো অঙ্ক দেখিয়ে দিই, তারপর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এই অঙ্কের মধ্য দিয়ে আমরা কিন্তু এই আজকের এপিসোড শেষ করে দেবো। একটা অঙ্ক দেখাই যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 570 mm Hg 570 mm Hg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। CO2 গ্যাসের আয়তন কত হবে, আয়তন নির্ণয় করো, আয়তন কত হবে এটা তোমাকে বার করতে হবে, নির্ণয় করো। এটা তোমাকে বার করতে বলেছে। তো আমাদের একদম PV = nRT সমীকরণ বসাবো। PV = nRT। দেখো তুমি সব সমীকরণটা পেয়ে যাবে। এখানে P প্রেসার কত, প্রেসার হচ্ছে 560 mm Hg, 570 mm Hg। কিন্তু এখানে প্রেসারটাকে আমরা কিন্তু পারস্তম্ভের চাপ হিসাবে ক্যালকুলেশন করব। পারস্তম্ভের চাপ মানে কি, 570 mm Hgটাকে আমরা কিন্তু 760 দিয়ে ভাগ করে নেব, কারণ আমরা তো এখানে তো অ্যাটমসফিয়ারিক প্রেসার হিসেবে এটিএম করব, মানে এটিএম ইউনিটে ব্যবহার করব, তবেই না এখানে 8টা আমি 0.082 বসাতে পারবো। অর্থাৎ আমরা তো জানি, দেখো 1 অ্যাটমসফিয়ার সমান 760 mmHg। তাহলে 570 mmHg মানে কি, 570 mmHg মানে 570/760 এটিএম, দেখবে এটাই আসছে। তাহলে পি এর মানটা কত, পি এর মান হচ্ছে 570/760, এটা পি এর মান। আর ভলিউমের মানটা তোমাকে বার করতে বলেছে, এটা ভলিউমের মানটা বার করতে হবে। আর মোল এন, এই মোলটা কত, এই মোলটা কি দেয়া আছে, দেওয়া নেই, কিন্তু দেখো ভর দেয়া আছে, গিভেন মাস হচ্ছে 2.2 বাই মলিকুলার মাস, হিলিয়ামের মলিকুলার মাস হচ্ছে 4, তাহলে এন এর মানটা হচ্ছে 2.2/4। আর এর মানটা কি বসাবে, আর এর মানটা এখানে কি আছে, আর এর মানটা দেখো এখানে আমি এটিএম মানে কি, কোন এককে বসাতে হবে, আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে হবে, লিটার অ্যাটমসফিয়ারে যদি বসাও 0.082 এটা বসিয়ে দিলে। আর টেম্পারেচার কত, টেম্পারেচার সবসময় কেলভিনে বসবে। 25 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 25 + 273 মানে কত, 298 কেলভিন ইন্টু 298 কেলভিন। এখান থেকে তুমি ভি এর মানটা অবশ্যই ক্যালকুলেশনে পেয়ে যাবে, একটা মানই খালি বাকি আছে। এবং ভি এর মানের যে ক্যালকুলেশনে তুমি যেটা করবে সেই মানটা পাবে, দেখবে 1.63 লিটার, এটাই ভি এর মান আসবে। তো এইভাবে আরও কয়েকটা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে, একদম সোজা অঙ্ক আছে, একটু প্র্যাকটিস করবে অঙ্কগুলো। তো এগুলো ক্লাস 10এও করেছো, তো আরেকটু হায়ার লেভেলে অঙ্কটা আছে, প্র্যাকটিস করবে। তো এই জায়গাটা ভালো করে দেখবে। আজকে আমরা গ্যাস ল নিয়ে সেকেন্ড গ্যাস ল আরও ডিটেলস আলোচনা করলাম এবং তার নিউমেরিক্যালগুলো করলাম। এই নিউমেরিক্যালগুলো খুব সোজা আছে, তোমরা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এরপর নতুন জিনিস নিয়ে আসবো, এটা হচ্ছে গ্যাসের আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র, সেটা নিয়ে কিন্তু পরের এপিসোডে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আলোচনা এবং খুব একদম ক্লাস 11 এই জিনিসগুলো তোমরা আগেই করেছো, কিন্তু ক্লাস 11-এর জন্য এটা কিন্তু একদম নতুন, ডাল্টনের সূত্র। এটা আমরা পরের দিন আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ, তোমরা ভালো থাকো।